আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইউক্রেন, রাশিয়া, হিজবুল্লাহ, ইরান, ইসরায়েল, ফিলিস্তিন যুদ্ধের দামামা বাজছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, বিদ্রোহীদের দখলে আলেপ্পো, অবিরাম বিমান হামলা রাশিয়ার। এরপর জানিয়ে দিব সিরিয়া সংঘাতে এবার রাশিয়া তুরস্ক মুখোমুখি হবার সংখ্যা ঘুরে যাচ্ছে যুদ্ধের মোড়। তৃতীয় বিশ্বযুদ্ধ যেন সিরিয়াতেই শুরু হবে। জানিয়ে দেব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব পাকিস্তান জুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত 20। আরো জানিয়ে দিব সিরিয়ার বিভিন্ন শহর দখলে এগিয়ে চলা কারা, এই হায়াত আল শাম। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধের ময়দান ছেড়ে পালানো ইউক্রেনের সেনাদের সংখ্যা বাড়ছে। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদের অন্যতম শিরোনাম। আপনারা জানেন ইউক্রেন রাশিয়া দীর্ঘ 3 বছর যাবৎ যুদ্ধ চলছে, আর এই যুদ্ধে ইউক্রেনের 5 লক্ষাধিকেরও বেশি সেনাকে হত্যা করেছে রাশিয়া। এত সেনা কোথায় পেল ইউক্রেন? অবশেষে এখন একটি মাত্র শর্ত দিয়েই যুদ্ধবিরতির পয়গাম পাঠিয়েছে ইউক্রেনের কট্টরপন্থী সরকার জেলেনস্কি। তবে এই শর্তে কি যুদ্ধবিরতি হবে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে এবং পুরো ইউরোপকে মহাবিপদের মধ্যে ফেলে দিল এই কট্টরপন্থী জেলেনস্কি? দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। বিদ্রোহীদের দখলে আলেপ্পো, অবিরাম বিমান হামলা রাশিয়ার। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR বলেছে, সিরিয়ায় বিদ্রোহীরা আলেপ্পো দখলের পরও আরো অগ্রসর হয়েছে। অন্যদিকে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, আলেপ্পোর একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এছাড়া ইদলিবের উত্তর পশ্চিমে এক হামলায় আরো 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে SOHR। ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও হামার যেসব এলাকায় নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেখানেও হামলা করেছে রাশিয়া। পর্যবেক্ষকদের উদ্ধৃত করে বলছে যে, বার্তা সংস্থা AFP বলছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর এবারই প্রথম সিরিয়ার সরকার আলেপ্পোর উপর নিয়ন্ত্রণ হারালো। গত বুধবার থেকে বিদ্রোহীদের এই বিস্ময়কর নতুন অভিযান শুরু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই সেখানে বড় ধরনের লড়াই। বিদ্রোহীদের অভিযানের নেতৃত্বে আছে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সঙ্গে যোগসূত্র আছে HTS তুরস্ক সমর্থিত এমন কয়েকটি উপদল। এখন পর্যন্ত 20 জন বেসামরিক নাগরিক সহ 300-রও বেশি মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে SOHR। 2016 সালের পর এবারই প্রথম রুশ যুদ্ধ বিমান আলেপ্পোতে হামলা চালানো। সিরিয়ার গৃহযুদ্ধ যখন মারাত্মক আকার ধারণ করেছিল তখন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে রাশিয়ার বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। SOHR জানিয়েছে, রোববার ইদলিবের একটি শরণার্থী শিবিরে রাশিয়ার বিমান হামলার ঘটনা ঘটেছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় এই শহরে HTS এখন নিয়ন্ত্রকের ভূমিকায় আছে। এছাড়া আলেপ্পো ইউনিভার্সিটি হাসপাতালেও হামলা হয়েছে। শহরের অন্য অংশগুলোকেও হামলার টার্গেট করা হয়েছে। বিবিসি বলছে, বিরোধী যোদ্ধারা সেখানকার সবগুলো শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। শুধু কিছু এলাকা বাকি আছে যেগুলো কুর্দি বাহিনী নিয়ন্ত্রণ করছে। পাল্টা আক্রমণের প্রস্তুতি নেওয়ার জন্য শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিদ্রোহীরা আলেপ্পো থেকে এখন দেশটির 4র্থ বৃহত্তম শহর হামার দিকে অগ্রসর হচ্ছে। সিরীয় সংঘাতে এবার রাশিয়া তুরস্ক মুখোমুখি হওয়ার সংখ্যা। সিরিয়ার সামরিক বাহিনী রোববার দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের থামানোর জন্য বাড়তি সৈন্য মোতায়েন এবং বিমান হামলা পরিচালনা করে একই সময়ে বিদ্রোহীদের অপ্রত্যাশিত অভিযান প্রতিহত করতে ইরান সিরিয়ার সরকারকে সমর্থন করার অঙ্গীকার করেছে। সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক সমর্থন দিয়ে আসছে। কিন্তু গত বুধবার শুরু হওয়া এই সর্বশেষ লড়াই তেহরান দামেস্কোকে কি ধরনের সমর্থন দিতে
পারবে তা পরিষ্কার নয়। কথিত জিহাদি সংগঠন হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীরা আলেপ্পো এবং সংলগ্ন ইদলিব প্রদেশের মফস্বল অঞ্চলে হামলা চালায়। এরপর তারা হামা প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়। সংঘর্ষ বেড়ে যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার আরেকটি জানালা খুলে যাবার সম্ভাবনার সৃষ্টি হলো, যখন ইসরায়েল গাজায় হামাস এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে। এর ফলে রাশিয়া এবং তুরস্ক একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সিরিয়াতে তাদের দুজনের নিজস্ব স্বার্থ রয়েছে। বিদ্রোহীরা বুধবার তাদের অভিযান ঘোষণা করে ঠিক যখন ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় এবং আঞ্চলিক শান্তির জন্য আশা সৃষ্টি হয়। এই অভিযান প্রেসিডেন্ট আসাদের জন্য ভীষণ বিব্রতকর এবং এটা এসেছে এমন সময় যখন তার মিত্র দেশগুলো ইরান এবং তার সমর্থিত গোষ্ঠীগুলো আর রাশিয়া তাদের নিজস্ব সংঘাত নিয়ে ব্যস্ত। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দামেস্ক সফর। আসাদের দপ্তর থেকে আসা বিবৃতি অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দামেস্ক সফরে এসে সিরিয়ার নেতাকে আশ্বস্ত করেন এই বলে যে তেহরান সিরিয়া সরকারের পাল্টা অভিযানে সমর্থন দিতে প্রস্তুত। জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ আরব নেতারা আসাদকে ফোন করে সংহতি প্রকাশ করেছেন। বিদ্রোহীরা শনিবার আলেপ্পোর বেশিরভাগ এলাকা দখল করে নেয় এবং আশেপাশের মফস্বল অঞ্চলে অগ্রসর হয়। তারা শহরের মূল পানি উত্তোলনের পাম্পিং স্টেশন দখল করে। তবে সিরিয়ার পানি সম্পদ মন্ত্রী মুআতাজ কাতান সরকারপন্থী শাম এফএম রেডিও স্টেশনকে বলেন যে পাম্পিং স্টেশন এখন আর কাজ করছে না। বিদ্রোহীরা দাবি করে যে তারা হামা শহরের প্রবেশ করেছে, তবে এই দাবি স্বতন্ত্রভাবে নিশ্চিত করা যায়নি। ইদলিব প্রদেশের খান শেইখুন এ রাস্তার ধারে সামরিক যান পড়ে থাকতে দেখা যায়, যেগুলো সিরিয়ান সৈন্যরা ফেলে চলে গেছে। পাকিস্তান জুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত 20। পাকিস্তানের 3 প্রদেশে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে 16 জন নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান এবং পাঞ্জাবের বিভিন্ন জেলায় গত শনিবার ও রোববার এসব অভিযান চালানো হয়। এ সময় 2 সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 4 সদস্য নিহত হন। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, বান্ডুজ জেলার বাকাহেল এলাকায় একটি গোয়েন্দা ভিত্তিক অভিযানে 5 সন্ত্রাসী নিহত এবং 9 জন আহত হয়। এ সময় 29 বছর বয়সী সিপাহী ইফতেখার হুসাইন প্রাণ হারান। খাইবার জেলার সাগাই এলাকায় আরেকটি অভিযানে 3 সন্ত্রাসী নিহত এবং 2 জন আটক হয়। আইএসপিআর এর এক বিবৃতিতে বলা হয়, অভিযানের নেতৃত্ব দেওয়ার সময় 25 বছর বয়সী ক্যাপ্টেন মোহাম্মদ জোয়াইবুদ্দিন নিহত হন। স্থানীয় সূত্র জানায়, খাইবার জেলার সংঘর্ষে নিহত সন্ত্রাসীদের একজন সাংবাদিক খলিল জেব্রানের হত্যাকাণ্ডে জড়িত ছিল। লাকি মারওয়াট জেলার দ্বারা পেজু এলাকায় একদল সন্ত্রাসী মধ্যরাতে পুলিশ স্টেশনে হামলা চালায়। প্রায় 1 ঘন্টার এই সংঘর্ষে কনস্টেবল কিরামতুল্লাহ নিহত হন। পুলিশ হামলাটি প্রতিহত করতে সক্ষম হয়। পাঞ্জাবের মিয়ানওয়ালিতে চাপড়ি পুলিশ স্টেশনে সন্ত্রাসীদের হামলায় 4 জন নিহত হন। পুলিশ জানিয়েছে, প্রায় 20 জন সন্ত্রাসী রকেট লঞ্চার ও গ্রেনেড ব্যবহার করে হামলা চালায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ শেষে 4 জন সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়। মারদানপুর এলাকায় পুলিশ ভ্যানে হামলায় এএসআই মীর গোলাম মারওয়াট নিহত হন। আহত হন আরো 2 জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। বালুচিস্তানের শেরানি জেলায় সন্ত্রাস বিরোধী অভিযানে 4 সন্ত্রাসী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। কর্তৃপক্ষ জানায়, এসব সন্ত্রাসী আফগানিস্তান থেকে এসেছিল এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। এ ধরনের সন্ত্রাস বিরোধী অভিযান পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিরিয়ার বিভিন্ন শহর দখলে এগিয়ে চলা কারা এই হায়াত আল শাম? হঠাৎ নতুন মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশে সিরিয়ার গৃহযুদ্ধ। গত বুধবার দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বড় আক্রমণ পরিচালনা করেছেন বিদ্রোহীরা। কয়েক বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় হামলা। এরপর মাত্র 3 দিনে অর্থাৎ শনিবারের মধ্যে তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে। আমন আক্রমণের মুখে টিকতে না পেরে শহরটি ছেড়ে চলে গেছেন সরকারি সেনারাও। বিদ্রোহীদের বিস্ময়কর এই আক্রমণের পর নড়ে চড়ে বসেছে সিরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। এরই মধ্যে আলেপ্পোতে বাশার আল আসাদ সরকারের পক্ষে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলার জেরে সিরিয়ায় দায়িত্বপ্রাপ্ত রুশ জেনারেলকেও বরখাস্ত
বরখাস্ত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। এদিকে উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার উত্তরের হামা প্রদেশের দিকে এগোচ্ছেন বিদ্রোহীরা। বাশার সরকারের বিরুদ্ধে সাম্প্রতিকতম এই আক্রমণে নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এক দশকেরও বেশি সময় ধরে চলা সিরিয়া যুদ্ধে যুক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের। আকস্মিক সিরিয়া পরিস্থিতির এমন নাটকীয় মোড়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছেন। কানাই হায়াত তাহরির আল শাম এসটিএস গঠিত হয় 2011 সালে জাবহাত আল নুসরা এ ভিন্ন নামে। তখন এটি ছিল আল কায়েদার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট একটি গ্রুপ। ইসলামিক স্টেটের আইএস নেতা আবু বকর আল বাগদাদিও এসটিএস প্রতিষ্ঠায় যুক্ত ছিলেন। প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকর ও প্রাণঘাতী গোষ্ঠীগুলোর একটি হিসেবে এইচটিএস কে বিবেচনা করা হয়। তবে দৃশ্যত এইচটিএস এর চালিকা শক্তি হিসেবে রয়েছে যতটা না বিপ্লবী চেতনা, তার চেয়ে বেশি রয়েছে ইসলামী আদর্শ। ফ্রি সিরিয়া ব্যানারে সিরিয়ার প্রধান বিদ্রোহী জোটের সঙ্গে প্রাথমিক অবস্থায় বিরোধ ছিল এইচটিএস এর। 2016 সালে এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জাওলানি প্রকাশ্যে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা দেন। পাশাপাশি জাবহাত আল নুসরা বিলুপ্ত করে গঠন করেন নতুন সংগঠন হায়াত তাহরির আল শাম বা এইচটিএস। এক বছর পর আরো কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একীভূত হয় সংগঠনটি। যুদ্ধের ময়দান ছেড়ে পালানো ইউক্রেনীয় সেনাদের সংখ্যা বাড়ছে। 2022 সালে রাশিয়ার সাথে সংঘাত শুরুর পর থেকে প্রায় 2 লাখ ইউক্রেনীয় সেনা ময়দান ছেড়েছেন বলে জানিয়েছেন দেশটির একজন এমপি। এর মধ্যে 2024 সালে সবচেয়ে বেশি সৈন্য যুদ্ধের ময়দান ছেড়েছেন বলে জানা গেছে। এই সপ্তাহের শুরুতে ইউক্রেনের অ্যাসোসিয়েটেড প্রেসকে তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে 2022 ও 2023 সাল মিলিয়ে যে সংখ্যক ইউক্রেনীয় সেনা যুদ্ধ ময়দান ছেড়েছিলেন, চলতি 2024 সালের প্রথম 10 মাসে তার চেয়ে দ্বিগুণের চেয়েও বেশি সেনা ময়দান ছেড়ে পালিয়েছেন। এতে করে চলমান যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর সংকট নতুন মাত্রায় পৌঁছেছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। সামরিক সদস্যরা ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে রোটেশনের ভিত্তিতে মাত্র 4 সপ্তাহের বিশ্রাম এবং পুনরায় ট্রেনিং নিতে যে সংখ্যক সেনা প্রয়োজন তা বর্তমানে নেই ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীতে। এফটিকে এক কর্মকর্তা বলেন, যারা যুদ্ধে মারা যাচ্ছেন তাদের জায়গায় স্বল্প বা অপ্রশিক্ষিত অযোগ্য শিক্ষানবিশ দিয়ে কাজ চালানোর চেষ্টা চলছে। এর আগে ইউক্রেনীয় কমান্ডাররা